ইলেকশন বা আসর পুনর্বিন্যাস এই বিষয়ে আমরা যখন তদন্ত করি দেখা যায় যে কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। 2014, 2018, 2024 প্রত্যেকটা নির্বাচনের আগে কিন্তু একটা ডিলিমিটেশন করা হয় এবং এই ডিলিমিটেশনটা বোঝার জন্য কিছু তথ্য খুঁজছিলাম, রেকর্ডস খুঁজছিলাম। দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন আসলে খুব একটা রেসপন্সিবল ছিল না ইন টার্মস অফ রেকর্ড কিপিং। ওরা আপনার কোন ভিত্তিতে বা কোন লজিকে ডিলিমিটেশন করে বা রেকর্ডসগুলোও যে আপনার যে প্রত্যেকটা ডিলিমিটেশন কোন কারণে করেছে, কেন করেছে, কোন টাইপের প্রস্তাব এসেছে, এই বিষয়ে আসলে খুব একটা বেশি ইনফরমেশন পাওয়া যায় না। এবং এটা আসলে কেন পাওয়া যায় নাই, এটার এক্সপ্লেনেশন উই ক্যান ওনলি ইমাজিন। এখানে দেখা যাচ্ছে যে অ্যাবসলিউটলি এখানে আপনার ডিলিমিটেশন ইজ ওয়ান অফ দোজ ক্রাইটেরিয়াস ফর ইলেকশন ম্যানিপুলেশন। কারণ আপনি একটা আসন কাটছাঁট করে এখান থেকে একটা ইউনিয়ন পরিষদ নিয়ে গেলেন, ওখান থেকে একটা অ্যাড করে দিলেন, এর ভিত্তিতে কিন্তু একটা প্রার্থীর ইলেকশন আপনি জিতায় দিতে পারেন, বুঝছেন? তো এখানে দেখা যাচ্ছে যে ডিলিমিটেশন আপনার 2008 সাল থেকে, 14 সালও বলবো না, 2008 সাল থেকে একটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। এবং এই কারণে আমরা এটা একটু তদন্ত করে দেখলাম যে আসলে আপনার এখানে সম্পূর্ণভাবে বলতে পারেন যে এখানে একটা আনফেটার্ড ডিসকাশন ছিল। আচ্ছা, ইলেকশন কমিশনের যেহেতু এখানে একটা পাওয়ার দেওয়া আছে, একটা কনস্টিটিউশনাল পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু রেসপন্সিবলি ইউজ করার কথা। এবং এই রেসপন্সিবল ইউজেজের মধ্যে কিন্তু আছে যে আপনি ঠিকভাবে আপনার যত সব স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডার বলতে কারা কারা, এখানে খালি পলিটিক্যাল পার্টি না বা প্রার্থীরা না, স্টেক হোল্ডারের মধ্যে কিন্তু আছে যে প্রত্যেকটা আসনের ভোটার। এদের থেকে যে আমরা শুনবো যে হ্যাঁ ওদের কোনো এদের কোনো মত আছে কিনা যে আসল কোনো বিজনেস নিয়ে, এটা কিন্তু না শুনে দেখা যাচ্ছে যে নিজের ইচ্ছা মতো ডিলিমিটেশন করা হয়েছে। তো এই বিষয়ে আমাদের বেশ কিছু সুপারিশ আছে এবং আশা করি যে ভবিষ্যতে যাতে এইভাবে জনগণের যাতে সাফার না করতে হয় বা ইলেকশনের ফিল্ডটা যাতে লেভেল হয়, এটার কারণে আমরা আশা করি যে আমরা যে সুপারিশগুলো দিয়েছি সংস্কারের মাধ্যমে এটা যাতে বাস্তবায়ন হয়। ধন্যবাদ। আমাদের কিছু ফাইন্ডিংস যেগুলো আছে এখানে, রেকমেন্ডেশনস আছে, তার একটা শর্ট ফর্মে সামারি অফ রেকমেন্ডেশনস, এটা ডক্টর আলিম আপনাদেরকে প্রফেশনাল। ধন্যবাদ সবাইকে। আমরা মোট 40টি সুপারিশ দিয়েছি সব মিলিয়ে। আমাদের যে ফাইন্ডিংস তার উপর বেস করে আমরা সব মিলিয়ে 40টি সুপারিশ বিভিন্নভাবে ভাগ করা আছে। শুরু হয়েছে নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে, অর্থাৎ এখান থেকে কাজটা শুরু করতে হবে। তারপর আমরা নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার একটা প্রস্তাব করেছি। সীমা নির্ধারণ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে একটু মিলিয়ে আমরা একটা স্বাধীন সীমা নির্ধারণ কর্তৃপক্ষের কথা বলেছি। তারপরে আমাদের যে পলিটিক্যাল নিবন্ধন, এটার মধ্যে স্বচ্ছতা আনার জন্য আমরা কিছু সুপারিশ করেছি। তারপরে আপনার গোয়েন্দা সংস্থার যে ভূমিকা, তাদের কার্যক্রমটাকে আমরা আরও সীমাবদ্ধ করতে বলেছি। তারপরে ইলেকশন কমিশনের যে নিয়োগগুলো হয়, প্রেশার নিয়োগগুলো হয়, সেই প্রেশার নিয়োগ বন্ধ করার প্রস্তাব করেছি। নির্বাচন পর্যবেক্ষণে যে সরকারি তহবিল ব্যয় করা হয় সেটা বন্ধ করার কথা বলেছি আমরা, এবং যাতে করে ভুয়া পর্যবেক্ষক নিয়োগ না হয় তার প্রস্তাব দিয়েছি। গণমাধ্যম নীতিমালা অর্থাৎ আপনাদের এক্সেস, সেটাকে আমরা আরও উন্মুক্ত করার কথা বলেছি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটিগুলোকে আরও শক্তিশালী করার কথা বলেছি। তারপরে যেটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, আমরা আরও ভবিষ্যতের জন্য আরও বেশি করে তদন্ত করার প্রস্তাব করেছি, যেটা এই আপনাদের কাছে শেয়ার করা হয়, আমাদের বিস্তারিতভাবে বলা আছে। ধন্যবাদ সবাইকে। শফিক ভাই প্রশ্ন করে। আচ্ছা, আমরা কিছু প্রশ্ন নিব। আপনার যারাই প্রশ্ন করবেন নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন প্লিজ। বাহরাম, ফার্স্টে বাহরাম, আমি দিচ্ছি ডন্টরি। কারা আসে নাই, কত পার্সেন্ট?
আসে নাই মানে আমরা যাদেরকে দেখেছি বলে দাও। ঘটনা হচ্ছে যে ডিজিএফআই এবং এনএসআই যাদেরকে ডেকেছিলাম তারা সবাই প্রায় পলাতক, আর সিভিল যাদেরকে ডেকেছি তারা সবাই এসেছে, আর যারা আসতে পারে নাই আমরা তাদের সাথে কথা বলার জন্য নিজেরাই জেলখানায় গিয়েছি। রিপোর্টে সব পাবেন, রিপোর্টে সব পাবেন। আচ্ছা এই যে, পরই কোশ্চেন আসে। এই যে, আচ্ছা ঠিক আছে, done. আমি মেহেদী হাসান 21 টেলিভিশনে কাজ করি। আপনারা উল্লেখ করেছেন যে এই তিনটা নির্বাচনের পরিকল্পনা 2008-এর পরপরই হয়ে গেছে, যে এই পরবর্তী নির্বাচনগুলো কিভাবে হবে। তো এই পরিকল্পনা কি শেখ হাসিনা তার সাংবাদিকদের নিয়ে একাই করেছে, না এর সাথে কোনো আন্তর্জাতিক শক্তির আপনারা সংশ্লিষ্টতা পেয়েছেন? বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা কি কোনো সংশ্লিষ্টতা পেয়েছেন? না, আমরা এইটা আমাদের টার্মস অফ রেফারেন্সে কিন্তু 2008 ইলেকশন ছিল না। টার্মস অফ রেফারেন্সে ছিল 2014, 2018 আর 2024। কিন্তু আমরা 2008-এ আমরা একটু রেফারেন্সিং আমরা গেছি এই কারণ এটা ব্যাকগ্রাউন্ড স্টাডি না করলে আপনি হিস্টোরিক্যালি যদি আপনি একটা ইস্যু না দেখেন তাহলে আপনি ওটাকে অ্যানালাইজ করতে পারবেন না। হিস্টোরিক্যাল ইস্যুটা হচ্ছে 2008 ইলেকশনে কীভাবে হলো, ওটাকে অনেকে ফেয়ার ইলেকশন বলেছে, এবং ফেয়ার ইলেকশন হোয়াট এভার ইট ইজ এটা তো আমরা অ্যানালাইজ করি নাই, এবং এটার ব্যাপারে কোনো অ্যালিগেশনস আসলেও সেটা আমাদের স্টাডির বাইরে। বাট 2011 সালে 15th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এটার পেছনে একটা বিরাট একটা মাইন্ডসেট কাজ করেছে। মাইন্ডসেটটা হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে ইলেকশন এত সহজে জেতা যায় না, ইউ হ্যাভ টু ফলো সাম বেসিক রুলস ফলো করতে হয়। তো ইলেকশনের কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিছুটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকে, অ্যান্ড কেয়ারটেকার গভর্নমেন্ট থাকাকালীন এটা ছিল না বলে 2011 সালে একেবারে দ্য হাইয়েস্ট কোর্ট ইন দ্য কান্ট্রি এরা একটা এই ইস্যুটা নিয়ে ডিলিবারেশন করে, এবং তারা এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করলো। এবং বাতিল করাটা যে মোটিভেটেড ছিল তার প্রমাণ হচ্ছে এটা যে যারা এই কেয়ারটেকার সিস্টেমটাকে যারা সাপোর্ট করেছে তাদের পরে আর তারা কেউ ওপর দিকে যেতে পারে নাই। আর যারা এর মধ্যে ইনভলভ ছিল এটা বাতিল করার জন্য 3 জন প্রত্যেকে চিফ জাস্টিস হয়েছে বাংলাদেশের, তাদেরকে রিওয়ার্ড করা হয়েছে। এই রিওয়ার্ড থেকে বোঝা যায় দ্যাট দেয়ার ওয়াজ এ মোটিভেশন টু উইন দ্য ইলেকশনস, টু গেট রিড অফ দ্য কেয়ারটেকার সিস্টেম। এটা বাদ দেওয়ার পরে মাঠটা খালি হয়ে গেল। তখন আইন শৃঙ্খলা দ্যাট ওয়াজ টোটালি ডিসরাপ্টেড। এই ডিসরাপশনের মধ্যে 2014 সালের ইলেকশনটা হলো। ডিসরাপশনটা কি? যখন বিরোধী দলরা বুঝতে পারলো যে ইলেকশনটা ফেয়ার হচ্ছে না, তারা আসে নাই। 151টি সিটে, 53 সিটে কেউ আসে নাই। In a situation like this, it's unthinkable, unheard of in any country, in any jurisdiction. তো এটা কেন হয়েছে? ডিস্ট্রাস্ট হয়ে গেছে। যারা ইলেকশন করতে যাবে তারা ট্রাস্ট সিস্টেমটাকে ট্রাস্ট করতে পারছে না। গেল সেটা 2018টাতে কি হলো, যখন এটা যে নন পার্টিসিপেটরি ইলেকশন হওয়ার কারণে অনেকগুলো দেশি বিদেশি অর্গানাইজেশন, হিউম্যান রাইটস ওয়াচ, US ডিপার্টমেন্ট অফ স্টেট, আপনি যে বলছেন কোনো দেশের কোনো ছিল কিনা সেটা বলা মুশকিল, বাট যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে তাদের পাবলিকেশনসে এগুলো ছিল। যারা ডেমোক্রেসিতে যে ডোন্ট বিলিভ ইন ডেমোক্রেসি তারা এর মধ্যে ইন্টারফিয়ার করে নাই। আরেকটা হচ্ছে 2018 ইলেকশনে যখন সবাই আসলো তখন এই ভোট ডাকাতি শুরু হয়ে গেল, রাতের ইলেকশন হলো, ব্যালট স্টাফিং হলো, ভায়োলেন্স ক্রিয়েট হলো, ভায়োলেন্সের পরে গুম শুরু হয়ে গেল। এই সমস্ত পার্ট অফ দি অরিজিনাল মাস্টার প্ল্যান। আপনার প্রশ্নের জবাবটা পেয়েছেন আপনি? ভারতের ব্যাপারে আমাদের এটা আমরা নিজেরা এগিয়ে গিয়ে আমরা স্টাডি করা, আমরা আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ পার্ট অফ আওয়ার এজেন্ডা। আর একটা হচ্ছে অনেকে বলে ভারত থাকতে পারে, সেটা আমরা স্টাডি করি নাই। থ্যাংক ইউ।